আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। তারেক রহমান দেশে ফিরে প্রথম 3 দিন কোথায় যাবেন, কি করবেন? দীর্ঘ 17 বছর পর বৃহস্পতিবার 25শে ডিসেম্বর দুপুরে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পর প্রথম 3 দিন ব্যস্ত সময় কাটবে তার। সে 3 দিনে তারেক রহমান কোথায় কোন কর্মসূচিতে অংশ নিতে পারেন সে সম্পর্কে গণমাধ্যমকে ধারণা দিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো অপারেশন ডেভিল হান্ট ফেজ 2, এ পর্যন্ত গ্রেপ্তার ৮,৫৯৭। অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 বিশেষ অভিযানে সারা দেশে এ পর্যন্ত ৮,৫৯৭ জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এছাড়াও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে ৮৫টি। আজ পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে এবারে জানাবো একটি ভয়ঙ্কর সংবাদ। রাজধানীতে বোমা হামলা। রাজধানীতে বোমা হামলায় যুবক নিহত হয়েছে। রাজধানীর মগবাজারে দুর্বৃত্তদের ছোড়া বোমার বিস্ফোরণে সিয়াম নামের এক যুবক নিহত হয়েছে। বুধবার ২৪শে ডিসেম্বর রাতে মগবাজার মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভের সামনে ফ্লাইওভারের নিচে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সন্ধ্যার পর ফ্লাইওভারের উপর থেকে নিচের দিকে একটি বোমা নিক্ষেপ করা হয়। বোমাটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই সিয়াম গুরুতর আহত হন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কিছুক্ষণ পর যুবকের মৃত্যু হয়ে যায়। জানাবো হাতিঝিলে ২৫২ বোতল বিদেশি মৎস্য প্রাইভেট কার জব্দ। রাজধানীর হাতিঝিল এলাকা থেকে ২৫২ বোতল বিদেশি মৎস্য একটি প্রাইভেট কার উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় গাড়ি চালক পালিয়ে গেলেও মদ এবং গাড়িটি জব্দ করা হয়েছে। আজ কারণবাজার সোনারগাঁও হোটেলের সামনে প্রাইভেট কার থেকে মদ ও গাড়িটি উদ্ধার করা হয়। এবং সর্বশেষ জানাবো শিলিগুড়ির হোটেল, গাড়ি এবং ট্যাক্সিতে বয়কট বাংলাদেশ পোস্টার। ভারতের এবং বাংলাদেশের মধ্যে উত্তেজনার আবহে 2 দিন আগে থেকেই পশ্চিমবঙ্গের উত্তরের শহর শিলিগুড়ির বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে বাংলাদেশ বয়কটের পোস্টার। যদিও কে বা কারা এই পোস্টার লাগিয়েছে সে বিষয়গুলো এখনো জানা যায়নি। এই ঘটনার পর থেকে পুরো পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। তারেক রহমান দেশে ফিরে প্রথম 3 দিন কোথায় যাবেন, কি করবেন? দীর্ঘ 17 বছর পর আগামী বৃহস্পতিবার 25শে ডিসেম্বর দুপুরে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার প্রথম 3 দিন ব্যস্ত সময় কাটবে তার। সেই 3 দিনে তারেক রহমান কোথায় কোন কর্মসূচিতে অংশ নিতে পারেন সে সম্পর্কে গণমাধ্যমকে ধারণা দিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আজ গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিএনপির এই নেতা বলেছেন, বৃহস্পতিবার দুপুরে বিমানবন্দরে নামার পর দলের জ্যেষ্ঠ নেতারা তারেক রহমানকে স্বাগত জানাবেন। এরপর তিনি জুলাই এক্সপ্রেসওয়েতে তথা ৩০০ ফিট রাস্তায় সংবর্ধনা স্থলে যাবেন। সেখানে অপেক্ষায় থাকা নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দেশবাসীর উদ্দেশ্যে বক্তৃতা দিবেন তিনি। এরপর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এবারকেয়ার হাসপাতালে যাবেন। সেখান থেকে বিমানবন্দরে সড়ক হয়ে কাকলী মোড় হয়ে গুলশান 2 নম্বরে বাসভবনে চলে আসবেন। সেদিন আর অন্য কোনো অনুষ্ঠান হবে না। সালাউদ্দিন আহমেদ আরও বলেছেন, শুক্রবার ২৬শে ডিসেম্বর জুমার নামাজের পর তারেক রহমানের বাসভবন থেকে প্রথমে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। সেখান থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধ শহীদদের প্রতি তিনি শ্রদ্ধা জানাবেন। ২৭শে ডিসেম্বর শনিবার প্রথম ভোটার হওয়া প্রক্রিয়া সম্পন্ন করবেন তারেক রহমান। পরে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে যাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, এরপর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। জুলাই গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিদের দেখতে যাবেন বা যাওয়ার কথা রয়েছে তার। প্রসঙ্গত 1-11 সরকারের সময় 2008 সালে কারাগার থেকে মুক্তি পেয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর থেকে সেখানেই অবস্থান করছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। কয়েকবার দেশে এলেও তারেক রহমান দেশে ফেরেননি। এটি তার প্রথম দেশে ফেরা। অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 এ পর্যন্ত গ্রেপ্তার ৮৫৯৭। অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 বিশেষ অভিযানে সারা দেশে পর্যন্ত ৮৫৯৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এছাড়াও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে ৮৫টি। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে সারা দেশে ২,৫৮,১৬৮ মোটরসাইকেল ও ২,৬৪,৪১১টি গাড়ি তল্লাশি করা হয়েছে। তল্লাশির সময় ৩,৩৯৪টি অবৈধ মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এর আগে মঙ্গলবার ২৩ ডিসেম্বর অবৈধ অস্ত্র উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৪ ঘণ্টা দেশ জুড়ে অপারেশন ডেভিল হান্টের ফেজ 2 চালু করে অন্তর্বর্তীকালীন সরকার। অপারেশন ডেভিল হান্ট চালু করার পর থেকেই দেশের অভ্যন্তরে সারা বাংলাদেশে এখন সবকিছুতে আওয়ামী লীগের সংশ্লিষ্ট যেসব নেতৃত্ববৃন্দ রয়েছে তাদেরকে আটক করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে বড় ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে এসব বিষয়গুলো নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল যে বা যারা দেশের অভ্যন্তরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চায় তাদের বিরুদ্ধে সরকার এবার অ্যাকশনে যাবে। তাই সরকারের সেই বলার পর থেকে সরকার এসব বিষয় নিয়ে আরও বেশি কাজ করছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার তাই নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারটি নিয়ে কাজ করছেন। কিন্তু সারা দেশে দুর্বৃত্তরা বিভিন্ন জায়গায় বিশেষ করে জুলাই বিপ্লবীদের উপর হামলা করার ঘটনার পর থেকেই সরকার এসব পরিস্থিতি বিবেচনায় নিয়ে অপারেশন ডেভিল হান্ট শুরু করার সিদ্ধান্ত নেয় এবং অবশেষে সারা দেশ জুড়ে অপারেশন ডেভিল হান্ট চলছে এবং পুরো বাংলাদেশটাকে এই বিষয়গুলোকে আরও দেখভাল করা হচ্ছে এবং বাংলাদেশের প্রতিটি জায়গায় জায়গায় সারা বাংলাদেশে সবকিছু হচ্ছে এবং অপারেশন ডেভিল হান্টের আওতায় সবকিছু করা হচ্ছে। রাজধানীতে বোমা হামলায় যুবক নিহত হয়েছে। রাজধানীর মগবাজারে দুর্বৃত্তদের ছোড়া বোমার বিস্ফোরণে সিয়াম নামের এক যুবক নিহত হয়েছে। আজ মগবাজার মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের সামনে ফ্লাইওভারের নিচে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যার দিকে ফ্লাইওভারের উপর থেকে নিচের দিকে একটি বোমা নিক্ষেপ করা হয়। বোমাটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই সিয়াম গুরুতর আহত হন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। নিহতের স্বজনরা জানায়, সিয়াম একটি বেসরকারি ফ্যাক্টরিতে কর্মরত ছিল। ঘটনার সময় তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন। প্রথমে তার পরিচয় নিশ্চিত করা না গেলেও পরে স্বজনেরা এসে তাকে শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকায় ঘিরে ফেলে এবং ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে বোমা নিক্ষেপের পর দুর্বৃত্তরা সেখান থেকে পালিয়ে গেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম বলেছেন, প্রাথমিক ধারণা করা হচ্ছে ফ্লাইওভারের উপর থেকে বোমাটি নিক্ষেপ করা হয়েছে। বোমা নিক্ষেপের কারণে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের কাজ চলছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে। হাতিঝিলে ২৫২ বোতল বিদেশি মদসহ প্রাইভেট কার উদ্ধার। রাজধানীর হাতিঝিলে এলাকা থেকে ২৫২ বোতল বিদেশি মদসহ একটি প্রাইভেট কার উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় গাড়ি চালক পালিয়ে গেলেও মদ ও গাড়িটি জব্দ করা হয়েছে। আজ হাতিঝিলে পুলিশের সদস্যরা সেখানে অভিযান চালানোর সময় এই মদগুলো উদ্ধার করা হয়েছে। এই মদগুলো বিদেশ থেকে আনা হয়েছিল এবং এই মদগুলোর ব্যাপারে প্রশাসন কাজ করছে। কোত্থেকে এলো, কিভাবে আনলো, কে বা কারা আনলো এবং এই মদ রেখে ড্রাইভার পালিয়ে গেছে। এ ঘটনার পর পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। রাজধানীতে হঠাৎ করে আজ বোমা হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় পরিস্থিতি খুবই উত্তপ্ত আকার ধারণ করেছে। রাজধানী গুরুত্বপূর্ণ একটি জায়গায় এভাবে বোমা হামলার ঘটনা খুবই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। বিগত প্রায় অনেক বছর ধরে বাংলাদেশে কোনো বোমা হামলার ঘটনা ঘটেনি, কিন্তু নতুন বাংলাদেশে আবার হঠাৎ করে এই ধরনের বোমা হামলার ঘটনার পর
বাংলাদেশের পরিস্থিতি আবার হঠাৎ করে খারাপ হয়ে যাচ্ছে। এ অবস্থায় বাংলাদেশের মানুষকে আরও বেশি সতর্ক থাকতে হবে। রাজধানীতে আগের থেকে অনেক বেশি অনিরাপত্তামূলক কর্মকাণ্ড শুরু হয়েছে। পুরো বাংলাদেশটাকে যারা অনিরাপত্তার মধ্যে ফেলে দিচ্ছে, এদের ব্যাপারে সরকার আরও বেশি সক্রিয় রয়েছে। এদের ব্যাপারে কাজ করা হচ্ছে এবং তারা সবাই এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান, তবে নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা হবে, যাতে করে দেশের অভ্যন্তরে আর কোনো ধরনের সমস্যা কেউ তৈরি করতে না পারে, সেই ব্যাপারটি আরও দেখা হচ্ছে।